স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলে এগিয়ে বিজেপি, ভোট গণনা চলছে। রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে এখন শুধু বিদ্যুতের অপেক্ষা, সময় লাগবে অন্তত ৮ মাস। পাবনায় স্বয়ংক্রিয় সেচ প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু, ফসলের উৎপাদন বৃদ্ধির আশা। এবারে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলে বিজেপি বেশ এগিয়ে আছে। প্রথমবারের মতো ওই রাজ্যে সরকার গঠন করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। এনডিটিভির খবরে বলা হয়েছে, বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে, আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৩ আসনে। আনন্দবাজার পত্রিকা বলছে, এখন পর্যন্ত বিজেপির আসন ১৯৮ আর তৃণমূলের ৮৯। পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা ২৯৪টি। সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসন। ২০২১ সালের নির্বাচনে ২১৪ আসন নিয়ে জয়লাভ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, আর বিজেপি পেয়েছিল ৭৭ আসন। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, পরীক্ষামূলক ধাপ পেরিয়ে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে আরও ৮ থেকে ১২ মাস লাগতে পারে। আন্তর্জাতিক প্রোটোকল নিশ্চিত করা এই বিলম্বের মূল কারণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ৩ পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। পদ্মাপাড়ের রূপপুরে এখন সাজ রব। দৃশ্যমান অবকাঠামো পেরিয়ে প্রকল্পটি এখন জ্বালানি লোডিং ও পরীক্ষামূলক উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে। তবে এই বিদ্যুৎ সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে অপেক্ষা করতে হবে আরও প্রায় ১ বছর। কেন এই দীর্ঘসূত্রতা? বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ধাপ অত্যন্ত সংবেদনশীল। বর্তমানে যে অনুমোদন পাওয়া গেছে তা মূলত কমিশনিং বা পরীক্ষামূলক উৎপাদনের জন্য, কিন্তু বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিক্রি বা গ্রিডের পূর্ণ শক্তিতে সরবরাহের জন্য প্রয়োজন নতুন আন্তর্জাতিক সনদ। এই যে পরীক্ষামূলকভাবে অপারেশন করলো, এই যাত্রায় কোনো ত্রুটি বিচ্ছুতি কীভাবে তারা সমাধান করলো, ত্রুটি বিচ্ছুতি হলো কি না, হলে কীভাবে সমাধান করলো, সেগুলো রেকর্ড করে রিপোর্ট তৈরি করবে। এটাকে আমরা বলি ফাইনাল সেফটি অ্যানালাইসিস রিপোর্ট। ওই রিপোর্টকে আমলে নিয়ে বিশ্লেষণ করে তখন রেগুলেটরি বডি চূড়ান্তভাবে লাইসেন্স দেবে বাণিজ্যিকভাবে উৎপাদন করার জন্য শতভাগ সক্ষমতা। শুধু কাগজের অনুমোদনই নয়, কারিগরিভাবেও রয়েছে নানা ধাপ। কয়েক মাস ধরে চলে কয়েক স্তরের নিরাপত্তা পরীক্ষা বা সেফটি অডিট। রিঅ্যাক্টরের ভেতরের চেইন রিঅ্যাকশন নিয়ন্ত্রণ থেকে শুরু করে টারবাইন ও গ্রিড সিনক্রোনাইজেশন, প্রতিটি ক্ষেত্রে নিখুঁত ফলাফল নিশ্চিত করতে হয়। এই দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার যে প্রক্রিয়াটা, যে ৮ মাস হোক, ১০ মাস হোক, ১২ মাস হোক, এটা খুবই সেন্সিটিভ, খুবই ক্রিটিক্যাল, কারণ এটাই হবে চূড়ান্ত শেষ পরীক্ষা নিরীক্ষা। প্রোকিউরমেন্ট প্রসেসগুলো, যেগুলো আরও জিনিস কেনার বা আরও ইন্টারনাল অনেকগুলো বিষয় থাকে, এগুলো প্রপার টাইমিং করতে পারতেছে কিনা, এটার সাথে অন্য একটা বিষয় ওই এক্সটার্নাল যে সাপোর্ট সিস্টেম সবগুলো জড়িত। সুতরাং এইটা আমি মনে করি যে এখানে ম্যানেজমেন্টের একটা বড় গভর্নেন্স ইস্যুটা আমাদের একটা বড় ইস্যু হয়ে দাঁড়াইতে পারে। এছাড়া সঞ্চালন লাইনের সক্ষমতা এবং গ্রিড স্ট্যাবিলিটিও একটি বড় ইস্যু। রূপপুরের বিশাল পরিমাণ বিদ্যুৎ নিতে গ্রিড কতটা প্রস্তুত তা আগামী ৮ থেকে ১২ মাসের মধ্যে পরীক্ষা করে দেখা হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল যাত্রা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সমীকরণে একটি নতুন মাত্রা যুক্ত করল। এখন কেবল সেই ক্ষণটির অপেক্ষা, যখন রূপপুরের বিদ্যুৎ সমৃদ্ধ করবে দেশের জাতীয় গ্রিড। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সই করা বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটের চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ পরিপন্থী দাবি করা হয়েছে। আজ আইনজীবী মোহাম্মদ মইদুল ইসলাম পলক রিটটি করেন। আইনজীবী সুবীর নন্দী দাস তা আদালতে উপস্থাপন করেন। রিটে বিবাদী করা হয়েছে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চুক্তিটি অসম বলে দাবি করছে বিভিন্ন মহল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড একটি কমিশন গঠন করে তদন্তের দাবিতে হাইকোর্টে রিট হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ এই রিট দায়ের করেন। এতে বলা হয়েছে, ডক্টর ইউনূস প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করেছেন যা তার এখতিয়ারভুক্ত ছিল না।
তার সরকারও এখতিয়ার বহির্ভূত অনেক কাজ করেছে বলে রিটে উল্লেখ করা হয়। আগামী রবিবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী। সরকারের যে অপকর্ম আছে এইটা তদন্ত হওয়া দরকার দেশ আর রাষ্ট্রের খাতিরে। ওনারা কোনো তদন্ত করেন না, যার জন্য আমাকে এই রিট পিটিশনটি ফাইল করতে হয়েছে। স্লিপ দিয়েছি, রোববারে ইনশাল্লাহ এইটা আসবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জাহমিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সকাল 8:47 তার মরদেহ নিয়ে একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিমনের মরদেহবাহী বিমান দেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। গত বৃহস্পতিবার টাম্পা বে এলাকায় তার জানাজা হয়। জামিল আহমেদ লিমনের সঙ্গে হত্যাকাণ্ডের শিকার হন আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। আগামী 2-3 দিন ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের সমুদ্র বন্দরগুলোতে কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আগামী আরও 2-3 দিন ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিশেষ করে এই বিভাগসমূহতে আগামী 2-3 দিন আরও এইরকম মাত্রার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামীকালকে সারা দেশে তাপমাত্রাটা হয়তো কিছুটা বৃদ্ধি পেতে পারে। ময়মনসিংহ, টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 6 জন মারা গেছে, আহত হয়েছেন কয়েকজন। ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে 3 নারী সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 4 জন। দুপুর 11:15টার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে ভোর 5:15টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত 2 জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষিতে পানির অপচয় রোধ ও আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে স্বয়ংক্রিয় সেচ প্রযুক্তি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উদ্যোগে পাবনা ও নাটোরে এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে কমবে পানির অপচয়, শ্রম ও সেচ খরচ, বাড়বে ফসলের উৎপাদন। আধুনিক এই প্রযুক্তিতে ফসলের মাঠে দেয়া হচ্ছে সেচ। এখানে নেই সনাতন পদ্ধতিতে কাদামাটি কেটে নালা তৈরির ঝামেলা। বিশাল আকৃতির যন্ত্রটি 360 ডিগ্রি ঘুরে বৃষ্টির মতো পানি ছিটিয়ে দিচ্ছে ফসলের মাঠে। আধুনিক এই সেচ ব্যবস্থা স্থাপন করা হয়েছে পাবনার মুলাডলি ও নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল এলাকার কৃষি খামারে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক এই প্রযুক্তিতে মাটির আর্দ্রতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত সেচ দেয়া হয়। এতে পানির অপচয় কমে এবং অতিরিক্ত পানির প্রভাবে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে না। আমরা ঢালা পানি দিতাম আগে, দেখা যাচ্ছে এখন হয়তো ঝর্ণার মতো পানি পড়ছে, সব জায়গায় নিয়ম মতো পড়তেছে, কোনো জায়গায় বদ্ধ হচ্ছে না। আর পাইপ টানি দিতে লাগলে মেলা যায়, পাইপ ফসে যায়, ছিঁড়ে যায়, আবার মেশিন বন্ধ করা লাগে। 300, 350, 400 বিঘার মতো পানি আমরা পৌঁছাতে পারবো। আমাদের কৃষকের এবং শ্রমিকের সব দিক দিয়ে আমাদের আয় হচ্ছে। আধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে উঁচু নিচু জমিতেও সহজে সেচ দেওয়া সম্ভব হবে, এমন আশা স্থানীয় কৃষকদের। এটা বাংলাদেশে প্রথম আছে এবং এটা কৃষি কাজে অনেক বেশি হেল্পফুল আর কি। এটা আমার 135 থেকে 150 একর জমি কাভারেজ দিচ্ছে, যেটা ম্যানুয়ালি আমি করতে গেলে আমার 25 থেকে 30 দিন সময় লাগতে। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে পাবনা ও নাটোরে 2টি আধুনিক সেচ যন্ত্র স্থাপন করেছে বিএডিসি। সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এই যন্ত্র অস্ট্রিয়া থেকে আমদানি করা হয়েছে। ফোটায় ফোটায় এবং পরিমিত যে পরিমাণ সেচ যে ফসলে প্রয়োজন সে পরিমাণ সেচ সে জমিতে স্বয়ংক্রিয়ভাবে আমরা কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কাজ করছি। কমপক্ষে 20 বছর কর্মক্ষম এই প্রযুক্তির ব্যবহার দেশের সেচ ব্যবস্থার বড় পরিবর্তন আনবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 যুবককে আটক করেছে পুলিশ। ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, রোববার রাত 11টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কামারখোলা এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে একদল বখাটে তাদের পথরোধ করে। স্বামীকে মারধর করে আটকে রেখে স্ত্রীকে তুলে নিয়ে যায় তারা। ভোর রাতে ভুক্তভোগী স্বামী তার স্ত্রীকে ফেরত চাইলে অভিযুক্তরা 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিরুপায় হয়ে স্বামী 999-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ভোর 5টার দিকে কামারখোলা গ্রামে ঝটিকা অভিযান চালায়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত 4 জনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। চালক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে মেহেরপুর চুয়াডাঙ্গা আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি কোনো বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জানান, গতকাল দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস। বাসটি আমঝুপি এলাকায় পৌঁছলে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেল ওভারটেক করতে গেলে বিরোধের সূত্রপাত হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করে। এর প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেয় ওই রুটের পরিবহন শ্রমিকরা। পর্যাপ্ত রোদের দেখা না মেলায় চরম বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। ডুবে যাওয়া জমি থেকে ধান কাটার পর তা শুকানো যাচ্ছে না। চোখের সামনে কষ্টের ফসল নষ্ট হতে দেখে দিশেহারা হাজার হাজার কৃষক। বৃষ্টি, জলাবদ্ধতা, শ্রমিক সংকট, এইসব জলজ যুদ্ধ পেরিয়ে কৃষকরা যেই সোনালি ফসলটুকু কেটে এনেছিলেন সেগুলো এখন এভাবেই রোদের অভাবে চারা গজাচ্ছে। আমরা একজন কৃষকের সাথে কথা বলবো। এই যে ধানটুকু আপনারা কেটে এনেছেন এগুলো এখন কি অবস্থা? এগুলো কি আর ব্যবহারের উপযোগী রয়েছে কিনা? জি না এই জন্য তো সারা হয়ে গেছে। এগুলো সারা গেছে, এগুলো আর খামাইতো না, ফলাইছি আমরা। কতটুকু এভাবে নষ্ট হচ্ছে? সারা ওরে আমরা সারা ওরে কিতে আমরা সবের আদাত নাম্বার গেরাইছে একজন মানে এক মন দান না তুই তার সঙ্গে ঘর 15 দিন ধরে বৃষ্টি ছাড়েন না, আরও পানিও হচ্ছে, বানও তেমন সুবিধা হইতে না। বৃষ্টির কারণে এক হাত লম্বা গেরা হয়েছে, দিনটা ধরেন না, আর তোমার পানি নিচই বুঝছেন। 7-8টা দিন ধরে কোনো ঘুম নাই, খানিও নাই। আউরের তোলাত আছি, তোলা তুই তান এখন তুই আর কোনো নেই, তো পানি বাড়ে আবার টানি, টানতে টানতে নৌকাও নাই। কিতা কোনো ফোরার নৌকা আনি এখন আনি না, তো এবার নৌকা নি গিয়া আবার বালতি টেনে আনি তার আনারও কোনো আমরা আর অস্তিত্ব রয়েছে। অতিরিক্ত বৃষ্টি, তারপর রোদ নাই একদিনও, ওনে ধান লালন জায়গা যা করেছে গেরাইছে সব ধান, বাড়িতে একটা ধানও গেছে না। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রকৃতির সাথে যুদ্ধ করা সম্ভব নয়, তবে একটু সচেতন হলেই কমতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ, এমনটি বলছে কৃষি বিভাগ। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া সুনামগঞ্জের কৃষকদের এখন একটাই চাওয়া, সরকার যে এই সহযোগিতার আশ্বাস দিয়েছে সেটি যেন দ্রুত এবং সঠিক উপায়ে বাস্তবায়ন করা হয়। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুর 12টায় শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড়ে এসে শেষ হয়। মিছিলকারীরা পরে গৌরাঙ্গ বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। বক্তারা বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পরীক্ষিত, নির্যাতিত, ত্যাগী নেতৃবৃন্দকে বাদ দিয়ে কমিটি করা হয়েছে। গত 2 মে 5 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মনোকষ্ট এবং প্রেমিকাকে ফিরে পেতে 460 ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফ দেওয়ার পরিকল্পনা করেন মাদারীপুর জেলার শিবচরের হাসান শিকদার নামে এক প্রেমিক।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন কৌশলে তাকে বুঝিয়ে প্রায় 4.5 ঘন্টা পর নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। স্থানীয়রা জানান, জেলার শিবচর পৌরসভার হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান রোববার সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ি সংলগ্ন আনুমানিক 460 ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারের উপর উঠে পড়েন। উপকূলীয় জেলা বাগেরহাটের রামপালে লবণাক্ত জমিতে জিরা চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মোফাজ্জল হোসেন বাবু। অল্প পুঁজিতে চাষাবাদ করে ভালো ফলন পাচ্ছেন তিনি। ফলে জিরা চাষে আগ্রহী হচ্ছেন উপকূলীয় এলাকার আরও অনেকে। বাগেরহাটের রামপালে তীব্র লবণাক্ততার মধ্যেও জিরা চাষ করে সফল হয়েছেন আদাঘাট গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বাবু। শুরুতে প্রায় 52% জমিতে পরীক্ষামূলকভাবে 50 গ্রাম ইন্ডিয়ান টাইগার জাতের জিরার বীজ বপন করে পরে বড় পরিসরে আরও 52 শতকের বেশি জমিতে 5টি প্লট আকারে জিরা চাষ করেন। অল্প পুঁজিতে ভালো ফলন পাচ্ছেন তিনি। তীব্র লবণাক্ততায় উপকূলীয় এলাকায় যেখানে অনেকেই নতুন ফসল চাষে আগ্রহ দেখান না, সেখানে বাবুর এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। পানি দিয়া, তারপরে আপনার সার দিয়া, ওষুধ দিয়া, তারপরে গাছ ফুটে ফুটে বানতে হয়, এলে গেলিয়ে সোজা করতে হয়। ইনশাল্লাহ আল্লাহ ফসল ভালো দিছে। আমাদেরও মন চাচ্ছে, আমরা করবো। আমারও মনে ইচ্ছা যে আমি যদি এরকম একটু জায়গা পাতাম তাহলে হয়তো এই জিরের ক্ষেত লাভজনক হিসেবে দেখতেছি, আমিও করার মনের ইচ্ছা আমার আছে আর কি। জমি আছে যারা করতে ইচ্ছুক, এই লবণাক্ত হলেও যে আমরা করবো না এটা কোনো বিষয় না। ইনশাআল্লাহ লবণাক্ত এলাকায় ওগুলো হচ্ছে। জিরা আবাদের জন্য চাষিদের প্রশিক্ষণ, সার প্রয়োগ ও রোগবালাই নিয়ে পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। আমরা চেষ্টা করছি যে আসলে এই কৃষকদের মাঝে যাতে এই চাষটাকে উদ্বুদ্ধ করে কিভাবে আমরা আরো বৈজ্ঞানিক উপায়ে করা যায়, এজন্য কিন্তু আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সহ আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে কিন্তু বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, লবণাক্ত অঞ্চলে বিকল্প ফসল হিসেবে জিরা চাষ এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক ইরানে 3 জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের বিরুদ্ধে অভিযোগ তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলেন। একজনের বিরুদ্ধে গত জানুয়ারিতে ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের সময় উত্তর পূর্বাঞ্চলের মাসহাদ শহরে সহিংস অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ ছিল। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, 3 জনের মধ্যে মেহেদি রাসুলি এবং মোহাম্মদ রেজা মিরি নামের 2 জনকে মোসাদের এজেন্ট বলে চিহ্নিত করা হয়েছে। ইব্রাহিম দোলাতাবাদী নামের আরেকজন ব্যক্তি মাসহাদ শহরের তাবারসি এলাকায় অস্থিরতায় নেতৃত্ব দেওয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলে এগিয়ে বিজেপি, ভোট গণনা চলছে। রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে এখন শুধু বিদ্যুতের অপেক্ষা, সময় লাগবে অন্তত 8 মাস। পাবনায় স্বয়ংক্রিয় সেচ প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু, ফসলের উৎপাদন বৃদ্ধির আশা। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।